আমরা বিশ্বজিৎ এবং জ্যোতির্ময়ী চক্রবর্তী আজকে আপনাদের সাথে আমাদের বিজনেসটা কিভাবে আমরা বিল্ড করলাম সেই ব্যাপারে আমরা একটু শেয়ার করব। আমাদের এই বিজনেসে যারা স্পন্সর করেছে তারা আমার ছোটবেলার বন্ধু রঞ্জন অ্যান্ড প্রমিতা নন্দী, গ্রেট লিডার, এবং যাদের কাছ থেকে আমরা মেন্টরশিপ পেয়ে স্টেজ বাই স্টেজ এগিয়ে যেতে পেরেছি এবং এখনও এগোচ্ছি। দে আর ভেরি ভেরি সাকসেসফুল কাপল, অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ঘোষ। আমরা বেসিক্যালি কলকাতার মানুষ। আমি কলকাতাতেই বড় হয়েছি এবং একটা মধ্যবিত্ত পরিবারে আমি বড় হয়েছি এবং ছোটবেলা থেকেই আমার বাবা মাকে দেখেছি যে তারা বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং সেগুলোকে স্টেজ বাই স্টেজ ওভারকাম করেছেন। অনেক রেসপন্সিবিলিটি তারা নিয়েছেন এবং আমরা 3 ভাই 1 বোন, তাদেরকে বড় করা, তাদের লেখাপড়া, তাদের সব কিছু, এছাড়া ফ্যামিলির অন্যান্য, আমরা একটা যৌথ পরিবারে বড় হয়েছি। তো ছোটবেলা থেকেই আমার মধ্যে সেই রেসপন্সিবিলিটি বোধটা আস্তে আস্তে তৈরি হয়েছে এবং শুধুমাত্র যে নিজেদের সুখের জন্য নয়, অন্যদের পাশেও যে প্রয়োজনের জন্য দাঁড়াতে হতে পারে, এইটা আমরা ছোটবেলা থেকে আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে শিখেছি। আমি কলকাতাতেই লেখাপড়া করেছি এবং আমি একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন থেকে, ইউনিভার্সিটি রাদার, সেখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি এবং একটা মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সিতে আমি অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার আমি চাকরি করেছি। শুরুটা হয়েছিল আমার মুম্বাইতে, তারপরে আমি কলকাতাতে পার্মানেন্টলি পোস্টেড ছিলাম। যদিও বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের কাজ করতে হতো এবং আমি বিদেশেও বেশ কিছুদিন কাজ করেছি। যদিও বিদেশে কাজ করতে আমার কখনোই ভালো লাগতো না, কারণ ফ্যামিলি ছেড়ে বিদেশে কাজ করাটা আমার কাছে আমি খুব একটা পছন্দ করতাম না। বাট স্টিল চাকরিতে অনেক কিছু অনেক সময় করতে হয়, ইচ্ছে না থাকলেও, তো আমাকেও সেটা করতে হয়েছে। আমার 2 ছেলে, আমাদের বড় ছেলে ও যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছে, BE করেছে এবং তারপর কানপুর IIT থেকে MTech করেছে এবং এখন একটা MNC-তে কাজ করে। আমার ছোট ছেলে, ও এখন ISC পরীক্ষা দেবে, ক্লাস 12, এই মাসে শুরু, এবং এই বছরেই ও আর কয়েক মাসের মধ্যে ও USA-তে চলে যাবে একটা খুব দামি ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্সে আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য যাবে। এবং বেসিক্যালি এই 2 ছেলেকে আমাদের লেখাপড়া শেখানো এবং ফ্যামিলির অন্যান্য রেসপন্সিবিলিটিস, আমাদের অনেক রেসপন্সিবিলিটিস ছিল ফ্যামিলিতে, বাবা মা ছাড়াও, তো সেইগুলো আমরা ফুলফিল করতে পেরেছি। তার একটা বড় কারণ হচ্ছে চাকরির পাশাপাশি আমরা এই বিজনেসটা করেছি। যদিও আমি যে ধরনের চাকরি করতাম তাতে হয়তো অ্যাভারেজ স্যালারিটা অন্যান্য মানুষের তুলনায় আমার একটু বেশিই ছিল, কিন্তু সেটা সাফিসিয়েন্ট ছিল না উইথ রেসপেক্ট টু আওয়ার রেসপন্সিবিলিটিস, এবং সেই কারণে এই বিজনেসটা আমাদের হেল্প করেছে। ইনফ্যাক্ট আমার অভিজ্ঞতা যতটুকুন হয়েছে তার থ্রু দিয়ে আমার মনে হয় যে বাচ্চাদের বড় করতে গেলে ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে ইম্পার্টিং ভ্যালুস, এবং তারপরে তাদের সঠিক পরিবেশ তৈরি করা, তাদেরকে সঠিক এনভায়রনমেন্ট দেওয়া, তাদের প্রপার টিচারদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, যারা তাদের শেখাবেন, এগোতে সাহায্য করবেন, এবং লেখাপড়া সংক্রান্ত বা বড় হয়ে ওঠার সংক্রান্ত যা যা প্রয়োজন সেইগুলোকে প্রোভাইড করা। এইটাই বাবা মা হিসেবে আমাদের কাজ বলে মনে হয়েছে। বাবা মা হিসেবে আমাদের কাজ ছিল ওভারঅল ব্যাপারটা মনিটর করা, কিন্তু অনেক সময় দেখেছি যে মানুষ অনেক কিছু করার ইচ্ছে আছে কিন্তু করতে পারে না, তার কারণ ভাবে তারা তাদের ছেলে মেয়েকে না পড়ালে বা না দেখলে বোধহয় তারা বড় হয়ে উঠবে না। কিন্তু আমাদের লাইফে আমরা দেখেছি যে আমাদের 2 ছেলে এখনো পর্যন্ত যতটুকু করতে পেরেছে তাতে আমরা হ্যাপি, এবং সেটা কিন্তু আমাদের সরাসরি ইনভলভমেন্ট ছাড়াই তারা হয়ে উঠতে পেরেছে। তো আমি জ্যোতির্ময়ীকে বলবো ওর অভিজ্ঞতাটা শেয়ার করুক, তারপরে আমি আমার বিজনেসের অভিজ্ঞতাটা শেয়ার করব। থ্যাংক ইউ। নাম জ্যোতির্ময়ী চক্রবর্তী। আমার কথা একটু বলি। আমি একটা বিখ্যাত সাহিত্যিক পরিবারে আমার জন্ম, যেখানে ভ্যালুজ এবং এডুকেশন এই দুটোর ওপরেই ভীষণ গুরুত্ব দেওয়া হতো। সেইটাকে মেনেই লেখাপড়া করা
এবং আমার মাস্টার ডিগ্রি আছেন ইন ইকোনমিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। যখন মাস্টার ডিগ্রিতে ভর্তি হই তারপরেই আমরা দুজনে বিয়ে করি এবং মাস্টার ডিগ্রি কমপ্লিশনের মধ্যেই আমাদের জীবনে আমাদের প্রথম সন্তান আসে, আমার বড় ছেলে। তো আফটার কমপ্লিটিং মাস্টার ডিগ্রি আমি চাকরি করতে যাইনি। এই কারণে আমার মনে হয়েছিল, সেটা আমার চিন্তাভাবনা ছিল, যে আমার মনে হয়েছিল আমি ব্যালেন্স করতে পারবো না ফ্যামিলি, বাচ্চা এবং চাকরিকে। তাছাড়া আমার এটাও মনে হয়েছিল যে আমার হাজব্যান্ড একটা ভালোই চাকরি করত এবং মানে তারপরে সে বিদেশ চলে গেল, সেখান থেকে ফিরে আসার পরে আমরা একটা বড় ফ্ল্যাট কিনতে পারলাম, ফাইন্যান্সিয়ালি চলে যাচ্ছিল ভালোই, যার ফলে আমি নতুন করে চাকরির সন্ধানও করিনি। কিন্তু আবার এটাও পাশাপাশি মনে হতো যে আমার সঙ্গে লেখাপড়া যারা করেছে, আমারই মতো রেজাল্ট করেছে, তারা ভালো ভালো জায়গাতে গিয়ে চাকরি করছে। তখন আমার এই কনফিউশনটা এক এক সময় হতো যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ঠিক হলো তো। এই রকম একটা দোলাচলের মধ্যে দিয়ে চলছিল। সেই সময় আমাদের যিনি এই বিজনেসে ইন্ট্রোডিউস করেছেন, আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু রঞ্জন নন্দী, রঞ্জন অ্যান্ড প্রমিতা নন্দী, রঞ্জনদা আমাদের বাড়িতে আসে এবং আমাদের এই বিজনেস কনসেপ্টটা সঙ্গে করে নিয়ে গিয়ে শোনাতে নিয়ে যায়। তো আমরা দুজনে মিলে সেখানে শুনতে যাই। ইনফ্যাক্ট তার আগে আমার হাজব্যান্ড দুবার গিয়ে শুনেছে কিন্তু মন দিয়ে শোনেনি, সেই জন্যই রঞ্জনদা আমাকেও সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলে। এইটার থেকে একটা জিনিস আমরা শিখেছিলাম যে আমরা যে বিজনেসের মানুষদের ইনভাইট করি সেটার কোনো পার্টিকুলার নিয়ম হয় না, রিলেশনশিপের সঙ্গে এটা একটু পরিবর্তন করা যায়। তো আমরা গেছিলাম শুনতে, সেখানে একটা মিটিং হচ্ছিল, সেখানে আমরা প্ল্যান প্রেজেন্টেশনটা দেখি। যদিও আমাদের দুজনের কারুরই বিজনেসের কোনো অভিজ্ঞতা ছিল না, বিজনেসের কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসিনি, বা বিজনেস করার কোনো ইচ্ছেও আমাদের ছিল না। তার থেকেও বড় কথা, যখন রঞ্জনদা আমাদের এই সেটটা শোনায় তখন আমার একটা হেলথ চ্যালেঞ্জ শুরু হয়েছে। কিন্তু সেটাও আমার একটা শিক্ষা আমার আপলাইনের কাছ থেকে, যে সে কিন্তু সিদ্ধান্তটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। আমার সিচুয়েশনের সিদ্ধান্ত সে নিজে নেয়নি। আমরা কিন্তু সেই অবস্থাতেও শুনতে গিয়েছিলাম কনসেপ্টটা। অনেক সময় আমি দেখেছি আমরা কার অসুবিধা কি আমরা বড্ড বেশি ভেবে ফেলি। আমার মনে হয় যেটা আমাদের তাদেরকে অপরচুনিটিটা দেওয়ার কথা আমরা দেব, সিদ্ধান্তটা তাদের ওপর ছেড়ে দেবো। যাই হোক, আমরা শুনলাম। অভিজ্ঞতা বিজনেসে না থাকা সত্ত্বেও যে কারণে আমরা ব্যবসাটাতে জয়েন করেছিলাম বা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যেখানে আমরা শুনতে গেছিলাম সেখানে যে সমস্ত মানুষদের আমরা দেখেছিলাম তাদের দেখে আমার মনে হয়েছিল যে এরা রিজনেবলি ওয়েল অফ মানুষ, ভালো চাকরি বাকরি করে, তো এদের যদি ব্যবসাটার প্রয়োজন থাকে তাহলে আমরাও করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ফ্লেক্সিবল টাইমে করতে পারবো, যেটা আমার চাকরি না করার প্রধান কারণ ছিল, যে আমি সারাদিন যদি চাকরিস্থলে দিই আমি কী করে ফ্যামিলিকে মেনটেন করব। এটা আমার চিন্তা ভাবনা ছিল। পাবো বিজনেসের অভিজ্ঞতা নেই তো কি হয়েছে, এই ভেবে আমরা শুরু করেছিলাম। প্রোডাক্টটা আমরা প্রথম দিন থেকেই ব্যবহার করেছি। প্রোডাক্ট বিক্রি বা রিটেল করার কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না, কিন্তু ওই ভালো লাগাটা, ভীষণ ভালো লেগেছিল প্রোডাক্ট ইউজ করে, সেটাই প্রথম শেয়ার করতাম। তারপর একটু একটু করে শিখেছিলাম যে রিটেল কিভাবে করতে হয়। এর থেকেই আমাদের কাস্টমার তৈরি হয়। অনেকে হ্যাঁ বলেছে, আবার প্রচুর মানুষ না বলেছে, কিন্তু আমরা সেটাতে দমে থাকিনি, আমরা ওয়ান আফটার অ্যানাদার বলতে থেকেছি। বিজনেসটা করার ক্ষেত্রে আমাদের আপলাইনদের সঙ্গে আমাদের এমনই সম্পর্ক ছিল, এত বিশ্বাসের একটা সম্পর্ক ছিল, যেহেতু আমাদের যিনি ইন্ট্রোডিউস করেছিলেন তিনি আমার হাজব্যান্ডের একদমই ছোটোবেলার বন্ধু, তাকে অবিশ্বাসের প্রশ্নই ওঠে না। সেই জন্য কোনো কাজেই আমাদের যা বলেছে সেটা করার সময় আমাদের কিন্তু কোনো কোয়েশ্চেন আসেনি। আমরা আমাদের সাধ্য মতন সেগুলো করার চেষ্টা করেছি। প্রত্যেকটা কাজ করার সঙ্গে সঙ্গে যে রেজাল্ট এসছে এরকম নয়, বা আমরা সবসময় রেজাল্ট আসছে না কেন এটা নিয়ে খুব বেশি অরিডও ছিলাম না। আমরা ভেবেছিলাম যে চেষ্টা করে দেখাই যাক না কত দূর কী করা যায়। এইভাবে আমরা ব্যবসাটা করতে থাকি। তার মাঝে আমার একটু হেলথ চ্যালেঞ্জটা একটু বেশি বাড়াবাড়িও হয়েছিল,
কিন্তু সেটাকে ম্যানেজ করেও আমি কিন্তু ফ্লেক্সিবল টাইমে এই ব্যবসাটা করতে পেরেছিলাম, যেটা হয়তো ফুল টাইম জব হলে আমার পক্ষে সেটা করা সম্ভব হতো না, কন্টিনিউ করা সম্ভব হতো না। তো এইভাবে আমার বড় ছেলে তখন সবে 5 বছর বয়স, আমি তখন এই ব্যবসাটা শুরু করি এবং এই ব্যবসাটা করতে করতেই আমার ছোট ছেলের জন্ম হয়, সেও বড় হয়, বড় ছেলেও বড় হয়, তারা তাদের মতো লেখাপড়া করে ইত্যাদি। এইবারে আমরা এই বিজনেসটাতে যা আমাদের ট্রেনিং মিটিং থেকে যা শিখেছি, আপলাইনদের কাছ থেকে যা শিখেছি, সেটা করার আমরা চেষ্টা করেছি এবং সেখানে যখন চ্যালেঞ্জ ফেস করেছি, নেগেটিভ ফেস করেছি, সেখানেও কিন্তু আমি বলবো যে আমাদের আপলাইনদের একটা বড় অবদান ছিল। আমাদের আপলাইনদের সঙ্গে এত ভালো কমিউনিকেশন আমাদের ছিল, এত ভালো সম্পর্ক আমাদের ছিল এবং আমাদের প্রায়ই দেখা হতো ট্রেনিং মিটিংয়ে, যার ফলে আমাদের মন খারাপ করে থাকাটা খুব বেশি দিন চলেনি। আমরা সেখান থেকে আবার ঝেড়ে ফেলে নিজেদেরকে উঠে দাঁড়িয়ে আবার নতুনভাবে কাজ করা শুরু করতে পেরেছি এবং ইভেনচুয়ালি কিন্তু সাকসেস আমাদের আস্তে আস্তে এসেছে। এই বিজনেস থেকে আমরা অনেক কিছু পেয়েছি। অ্যাচিভমেন্টের কথা যদি আমি বলি তাহলে প্রথমেই বলবো প্রত্যেক বছর খুব লাক্সুরিয়াসলি বহু বছর ধরে আমরা বিদেশে বেড়াতে যাই। আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে গিয়ে থেকে দেখেছি আমার পরিচিত অনেক মানুষ, ইভেন মানে অনেক বড় মানুষ যারা খুব বড় চাকরি করেন, কিন্তু তারাও ওই ধরনের জায়গায় গিয়ে থাকা, ওই ধরনের হোটেলে গিয়ে থাকা বা ওই ধরনের লাইফস্টাইল কিন্তু লিড করেন না, ডিউ টু ডিফারেন্ট রিজন। তো আমরা সেটা করতে পেরেছি। সেকেন্ডলি যেটা আমার মনে হয়েছে যে আমি ফ্যামিলির পাশে ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি আমি কিন্তু দাঁড়াতে পেরেছি। এটা আমার মনে হয় যে আমি যদি চাকরি করতাম, আমার একটা ভালোই রেজাল্ট ছিল, ভালোই কেরিয়ার ছিল, কিন্তু আমি যদি শুধু চাকরি করতাম তাহলে হয়তো ফাইন্যান্সিয়ালিটা দাঁড়াতে পারতাম, কিন্তু ফিজিক্যালি, মেন্টালি কতটা দাঁড়াতে পারতাম আমার জানা নেই। এছাড়াও আমাদের একটা পিস অফ মাইন্ড আমি এই ব্যবসা থেকে পেয়েছি। তার কারণ হচ্ছে যে আশেপাশে অনেক সময় অনেক মিসহ্যাপ দেখেছি, কিন্তু এই বিজনেসে যেহেতু আমাদের রোজগারটা পুরোপুরি আমাদের কাজের ওপরেই একমাত্র নির্ভর করে না, এছাড়া আমাদের ভীষণ ভালো এই অসাধারণ অ্যামওয়ের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পেরেছি। সবথেকে বড় কথা নিউট্রিলাইটের কথা আমি বলবো। আমার যে হেলথ চ্যালেঞ্জ ছিল সেখান থেকে আমাকে কিন্তু নিউট্রিলাইট বেরিয়ে আসতে ভীষণভাবে হেল্প করেছে এবং আমি আমার ফ্যামিলিতেও আমাদের প্যারেন্টসদের, মানে আমার দিকে বা আমার হাজব্যান্ডের দিকে সকলকে আমরা কিন্তু নিউট্রিলাইট বেহিসেবিভাবে খাওয়াতে পেরেছি, দিতে পেরেছি, প্রোভাইড করতে পেরেছি এবং তারা আজকে আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি কেউই আমাদের মধ্যে নেই, বাট যারা যতদিন ছিলেন তাদেরকে কিন্তু আমরা সুস্থ রাখতে পেরেছি। এছাড়াও ধরুন অ্যাচিভমেন্টের মধ্যে একটা সেলফ আইডেন্টিটি তৈরি করা, এটা হয়েছে। দেখুন একটা তো শূন্যতা মাঝে মধ্যে আসছিল যে আমি এত পড়াশোনা করলাম, কি হলো, চাকরি তো করলাম না, হাউসওয়াইফ হয়েই শুধু থেকে যাব, সেইটা আর আমার আক্ষেপ একেবারেই নেই। তার কারণ হচ্ছে আমি একটা স্টার্ট আপ বলতে পারেন এটা করতে পেরেছি। যখন আমরা পড়াশোনা মানে এমএসসি পাশ করেছি সেই সময় এত স্টার্ট আপের কনসেপ্ট ছিল না, এখন সেটা অনেক বেশি এসেছে এবং এখন আমার মনে হয় যারা ইয়াং জেনারেশন, আমাদের সেই সময় আমরা ব্যবসা করেছি 6টা মোটে প্রোডাক্ট, যার ফলে আমাকে প্রত্যেক মাসে নতুন করে কাস্টমার বিল্ড করতে হয়েছে, কিন্তু সেইটা মানে ওই চ্যালেঞ্জটা ব্লেসিংস হিসেবে পরে এসছে, কারণ আমার অনেক বড় একটা কাস্টমার বেস তৈরি হয়েছিল। এখন কিন্তু প্রোডাক্ট ইউজ করা এবং প্রোডাক্ট রিটেল করা অনেক সহজ, কারণ এখন অনেক প্রোডাক্ট এবং অ্যান্ডের প্ল্যানিংও প্রচুর নতুন নতুন প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে আসছে, যার ফলে কিন্তু মানে পার্সোনাল ভলিউম করা, পার্সোনাল টার্নওভার করাটা কিন্তু এখন অনেক ইজিয়ার হয়ে গেছে বলে আমার মনে হয় এবং ফ্লেক্সিবল টাইমে করা গেছে বলে যারা চাকরি করেন, আমাদের মতন মহিলারা যারা চাকরি করেন তারাও কিন্তু এই ব্যবসাটা করতে পারেন বলে আমার মনে হয়েছে। এছাড়া এই বিজনেসটা করতে করতে আমি যেগুলো শিখেছি, কমিউনিকেশন স্কিল আমার ডেভেলপ করেছি, আমি একটা টিম নিয়ে কাজ করতে শিখেছি, অনেক ধরনের পার্সোনাল ডেভেলপমেন্ট আমার হয়েছে। তো একটা কথাই আমি শেষে বলবো, সেটা হচ্ছে যে আমরা ধৈর্য নিয়ে, পেশেন্স নিয়ে, কনসিস্টেন্টলি এবং পারসিস্টেন্টলি যে কাজগুলো আমরা এই বিজনেসে
সাকসেসফুল হওয়ার জন্য করার দরকার সেগুলো করে গেছি এবং সকলকেই বলি আমরা যে এইটা যদি একটু ধৈর্য ধরে করা যায় সাকসেসফুল প্রত্যেকেই আমরা হব। থ্যাংক ইউ, ওভার টু মাই হাজব্যান্ড। তো আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন আমার চাকরিতে খুবই ব্যস্ততা বেড়ে গেছিল এবং ইনফ্যাক্ট আমার অফিসে আমি সকাল 9টার মধ্যে ঢুকে যেতে হতো আর বেরোনোটা সেই দিনের ওপর নির্ভর করতো, কখনো 8টা কখনো 9টা, ইভেন 10টার পরেও বেরোতাম। ট্যুর থাকতো এবং এছাড়া মানে ছুটির দিনেও যেতেই হতো আর কি, একটা দিন অন্তত ছুটির দিনে যেতে হতো। এরকম একটা সিচুয়েশনে আমি তখন রয়েছি। সেই সময় আমি ব্যবসাটা শুনতে গিয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই যেটা একটু আগেও বললো যে আমি ব্যবসাটা সিরিয়াসলি প্রথম দিকে শুনিনি। আমার মনে হয়েছিল যে আমি আবার ব্যবসা করব, কখনই বা করবো, কী করবো, কারণ জিনিসটা বুঝতে পারিনি সঠিকভাবে। কিন্তু তারপরে যখন দুজনে মিলে আবার শুনতে গেলাম এবং যিনি শোনালেন তিনিও আমার মতন ইঞ্জিনিয়ার, মানে তার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি পরবর্তীকালে এবং এখনও শিখি। তো তখন আমার মনে হলো যে আচ্ছা ইনিও তো এই বিজনেসটা করছেন, তার মানে এই বিজনেসটা করা যায়। আমার প্রফেশনের আরও অনেক কিছু মানুষকে দেখলাম এবং ডিফারেন্ট প্রফেশনের মানুষ রয়েছে। তো তখন আমার মনে হলো ঠিক আছে, মানে লেটস গিভ এ ট্রাই, দেখা যাক, মানে যদি হয়, না হলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমার তো কিছু হারাবার নেই, এখানে তো কোনো লস নেই। হ্যাঁ, তো সেইভাবে আমাদের প্রথম শুরু করা। এখন কি হয়, মানে দেখবেন যে মানুষ যদি একটু বেশি শিক্ষিত হয়, মানে যেরকম আমার কোয়ালিফিকেশান বা আমার একাডেমিক রেকর্ডস হয়তো অ্যাভারেজ রেকর্ডের থেকে একটু বেশি ছিল এবং যার ফলে আমার একটু ইগো বেশি ছিল। তার কারণ শিক্ষা অনেক সময় মানুষের একটুখানি ইগো একটু বাড়াতে সাহায্য করে আমি বলবো, এবং একটু অহংকার বাড়াতে সাহায্য করে। তো সেই জন্য প্রথম দিকে আমি ব্যবসাটা ঠিক মতন শিখিনি। আমার সবসময় মনে হতো যে এ আর কি শিখবো, ঠিক আছে, মানে ও দেখে নিলেই হবে টাইপের। তো এই অবস্থাতে আমি আবার একটা চাকরি পেয়েছিলাম। সেই সময় ইন্টারভিউ দিয়েছিলাম, কারণ আমি বিজনেসটা কন্টিনিউ করবো কিনা ঠিক ছিল না। এবং সেই চাকরিটা ছিল, আমি সেই সময় যে চাকরিটার সঙ্গে যুক্ত ছিলাম তার থেকে আরও অনেক বড় একটা অর্গানাইজেশন, এবং সেটা জার্মান অর্গানাইজেশন। এবং সেখানে আমাকে যে স্যালারি অফার করা হয়েছিল ইন দ্য ইয়ার 99, সেই সময়ে সেই স্যালারিটা আমার বস তো দূরের কথা, তার বসও পেত না। এবং তার সাথে আমাকে গাড়ি অফার করা হয়েছিল এবং বছরে 5 থেকে 6 মাস আমাকে বলা হয়েছিল যে আমাকে বিদেশে গিয়ে থাকতে হবে এবং সেই সময় যে রোজগারটা হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল এবং সেটা আমার স্যালারির থেকে অনেক গুণ বেশি। তো আমাকে যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তিনি আমাকে ওটা মোটিভেট করার জন্য হয়তো বলেছিলেন, কিন্তু আমি ওটাতে ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। কেন না, কারণ আমি ব্যক্তিগতভাবে কখনো চাইতাম না যে দীর্ঘদিন ধরে ফ্যামিলি ছেড়ে বিদেশে থাকবো। তো আমি মানে আলটিমেটলি আমি ব্যবসাটা, মানে ওই চাকরিটাতে জয়েন করিনি। তখন আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, এই বিজনেসটা একটু সিরিয়াসলি করে দেখি। তো আমার ওই ফ্রি টাইম যতটুকুন পেতাম সেই সময়টাকে আমি চেষ্টা করেছি এই বিজনেসটা শেখার, আমরা দুজনে মিলেই চেষ্টা করেছি শেখার, এবং সেইটার জন্য কাজ করে গেছি। এবং এই বিজনেসটার যতটুকুন অভিজ্ঞতা হয়েছে তার থ্রু দিয়ে বুঝতে পেরেছি যে কোনো কাজ যদি আমাকে করতে হয়, সেটা সেটা এই বিজনেস বলে বলছি না, ইন এনি এরিয়াজ অফ আওয়ার লাইফ, সেই সম্পর্কে আমার একটা পরিচ্ছন্ন ধারণা তৈরি করা, একটা পরিষ্কার ধারণা তৈরি করা দরকার। হ্যাঁ, যে আমি কি করছি এবং তার থেকেও বড় কথা আমি কেন করছি, কারণ কেনটা আমাদের লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা যাই করি ছোটবেলা থেকে, মানে সকাল থেকে আমি বলবো যা করি সব কিছুর পেছনে কোনো না কোনো কেন আছে। তো এই যে বিজনেসটা আমরা শুরু করেছিলাম, আমরা তখন খোঁজার চেষ্টা করলাম সত্যি আমরা বিজনেসটা কেন করতে চাইছি এবং এই বিজনেসটা কি সেইটা ভালো করে বোঝার চেষ্টা করলাম যে এই বিজনেসটা আমাকে কি দিতে পারে আগামী দিনে। তো সেইটা আস্তে আস্তে বোঝার জন্যই শেখা শুরু করলাম এবং দেখলাম যে মানে যে কোনো ডিসিপ্লিনের মতন এই বিজনেসটা তো সফল হতে গেলে যেগুলো লাগে তার মধ্যে একটা হচ্ছে লাগে যে পার্সোনাল গোল। হ্যাঁ, একটা গোল লাগে যেটা মানে কি বলবো, যেটা একদম নির্দিষ্ট একটা গোল, যেটা আমার মধ্যে এরকম কোনো চিন্তা যেন না আসে যে আমি এটা পারবো না, হবে কি হবে না, এই ধরনের কোনো বাইনারি থটস যেন না আসে। ইউনিক এজেন্ডা যেন থাকে যে আমাকে এই বিজনেসটা করতে হবে এবং কেন করতে হবে সেটা আমার কাছে পরিষ্কার। তো সেই জায়গাটাতে আমরা আস্তে আস্তে মেন্টালি আমাদের সেই জায়গাটাকে নিয়ে আসতে পেরেছিলাম
এবং তার সাথে যেটা লাগে সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড পারসিস্টেন্সি, যেটা একটু বললাম একটু আগে, ও বললো যে ধৈর্য ধরে এটা করে যেতে হবে, হ্যাঁ, এবং তার সাথে সেলফ ডেভেলপমেন্ট লাগে। তার কারণ সেলফ ডেভেলপমেন্ট না হলে কিন্তু প্রপার থট ডেভেলপমেন্ট হয় না, হ্যাঁ। মানে আমার যদি সেলফ ডেভেলপমেন্ট না হয় তাহলে আমার মানে থিঙ্কিং প্রসেসে আমার ক্ল্যারিটি আসবে না, পরিচ্ছন্ন মানে ধ্যান ধারণা তৈরি হবে না। সেই জন্য এটা ভীষণ জরুরি। তো সেইটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করেছিলাম, আমিও ব্যক্তিগতভাবে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করেছিলাম, এবং সেইটা থ্রু দিয়ে আমরা আস্তে আস্তে ব্যবসাটাতে মানে এগিয়েছি। এবং ব্যবসাটা করতে করতে এইটা বুঝেছি যে যে কোনো বিজনেসের মতন এই বিজনেসটাও ল অফ অ্যাভারেজের উপর চলে, হ্যাঁ। ল অফ অ্যাভারেজ মানে 80-20 রুল। মানে আমি যদি এই বিজনেসটার জন্য কারোর সাথে কথা বলি, অ্যাপ্রোচ করি, তাহলে ইনিশিয়ালি 80% নর্মালি নেগেটিভ হবে এবং 20% পজিটিভ হবে, হ্যাঁ। এবং মানে সময়ের সাথে সাথে যখন আমার ডেভেলপমেন্ট হবে, মানে মেন্টাল ডেভেলপমেন্ট হবে, আন্ডারস্ট্যান্ডিংটা আরও আস্তে আস্তে বাড়তে থাকবে, তত কি হবে, আমার অথরিটি তৈরি হবে। আমি দেখেছি আমার অফিসে যে মানে আমার বস বা তার বস, তারা যখন আমাদের কিছু বলতেন তখন আমি দেখতাম যে তাদের নলেজ মাচ বেটার দ্যান মি, এবং তাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি, তার জন্য তাদের অথরিটি তৈরি হতো, এবং সেই অথরিটিটাই আমাদের অ্যাট্রাক্ট করতো, তারা যেটা বলতো সেটা শুনতে এবং করতে। ঠিক একই রকমভাবে এই বিজনেসের ক্ষেত্রেও না আমাদের এই অথরিটিটা তৈরি করতে হয়, এবং সেটা কিন্তু উইদাউট সেলফ ডেভেলপমেন্ট আসে না। ওই অথরিটিটা তৈরি হলে তখন কিন্তু এই 80-20 রুলটা আর কাজ করে না, তখন কিন্তু আস্তে আস্তে 70-30, 60-40 অ্যান্ড সো অন এইভাবে করতে থাকে, এবং তখন কিন্তু মানুষ অ্যাট্রাক্টেড হয়। আমাদের এই বিজনেসে আমরা প্রচুর না শুনেছি, যেটাও একটু আগে আমার ওয়াইফ বলল, যে আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী অনেকের কাছ থেকেই না শুনেছি, হ্যাঁ। কিন্তু সেটাতে আমরা দমে যাইনি, আমরা চেষ্টা চালিয়ে গেছি, এবং সেই চেষ্টা চালিয়ে যেতে যেতে আমাদের প্রথম দিকে আমার এক বন্ধু জয়েন করেছিল এই বিজনেসটা, আমি মানে ইন্ট্রোডিউস করেছিলাম, এবং তারপরে আমার এক অফিস কলিগ, আমার দাদার মতন, তাকে ইন্ট্রোডিউস করেছিলাম, এবং দুজনে খুব সিরিয়াসলি বিজনেসটা করে একটা অর্গানাইজেশন ডেভেলপ করেছিল, দুটো আলাদা আলাদা লেক হিসেবে এই বিজনেসের টার্মিনোলজিতে। কিন্তু তাছাড়াও আমরা যাদের স্পন্সর করেছিলাম তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এই বিজনেসটাতে সিরিয়াসলি ব্যবসাটা করেনি, এবং একটা স্টেজ এলো যখন আমি দেখলাম যে এই দুজন ছাড়া এবং তাদের করেসপন্ডিং অর্গানাইজেশন ছাড়া আমাদের বিজনেসটা কিন্তু সেভাবে এগোচ্ছে না, এবং আমাদের পরিচিত মানুষের লিস্টটাও কিন্তু আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। তখন আমার মানে আপলাইন বা আমার মেন্টরের অ্যাডভাইস অনুযায়ী আমি তখন মানুষের সাথে আলাপ করার চেষ্টা শুরু করলাম, এবং সেটা কিন্তু সত্যি খুব মজার। এই বিজনেসটা কিন্তু কেউ স্ট্রেসফুলি করে না, এটা খুব মজা করে আনন্দ করে করতে হয়। মানে আমাদের প্রফেশনের মতন নয়, বেশিরভাগ প্রফেশনের ক্ষেত্রে ইনক্লুডিং মানে আমার প্রফেশন, আমি কিন্তু খুব খুশি হয়ে যে সব কাজ করতাম তা নয়, কিন্তু এই বিজনেসটা কিন্তু খুশি হয়ে করতে হয়। তার কারণ প্রাইমারিলি আমার একটা প্রফেশন রয়েছে, তার পাশাপাশি আমি একটা প্যারালাল প্রফেশন ডেভেলপ করছি, একটা প্যারালাল কেরিয়ার ডেভেলপ করছি। তো আমি আমার পার্ক স্ট্রিটে অফিস ছিল কলকাতায়, এবং সেখানে আমি রাস্তায় অনেক মানুষের সাথে আলাপ করতাম, মেট্রোতে যেতে যেতে আলাপ করতাম, অটোতে, বাসে, বিভিন্ন সময় ট্রেনে আমি আলাপ করতাম, এবং সবার সাথে যে ফাইনালি তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারতাম তা নয়, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু রেসপন্স করতেন, এবং আমি আন্তরিকভাবেই তাদের সাথে কথা বলতাম, এবং তারপরে তাদের সঠিকভাবে এই বিজনেসের মানে এই যে অপরচুনিটিটা, সেই অপরচুনিটিটা তাদের সাথে শেয়ার করতাম, এবং তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আমাদের সাথে বিজনেসে তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং তাদের থ্রু দিয়ে একটা বড় অর্গানাইজেশন ডেভেলপ করেছেন। এবং আমাদের এই এখনো পর্যন্ত যে অর্গানাইজেশন, তার একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু টোটালটাই এসছে এই স্ট্রেঞ্জারের থ্রু দিয়ে, এবং তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আজকে এই বিজনেসে সফল। এবং অনেক সময় তারা বলে যে ভাগ্যিস তোমার সাথে আমার দেখা হয়েছিল, সেই জন্য আমি বিজনেসটা পেয়েছিলাম, এবং আজকে আমাকে আমার চাকরির ওপর আর শুধুমাত্র নির্ভর করতে হয় না। তো এটা আমার ক্ষেত্রেও সত্যি, যদিও আমি এখন আর চাকরি করি না, অনেকদিন ছেড়ে দিয়েছি, যদিও আমি এখনো বিজনেসটা চাকরি করেই করতে পারতাম, কিন্তু আমার আর চাকরি ভালো লাগছিল না বলে ছেড়ে দিয়েছি। তো এইভাবে ব্যবসাটা আমরা ডেভেলপ করেছি, প্রচুর না শুনেছি, প্রচুর চ্যালেঞ্জ ফেস করেছি, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও ব্যবসাটা করে গেছি। এবং এই ব্যবসা থেকে যেটা পেয়েছি, ও যেটা বলল যে মানে সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যবসা থেকে অনেক শিক্ষা পেয়েছি, যে শিক্ষাটা জীবনে চলার পথে ভীষণ জরুরি, হ্যাঁ, সেই ধরনের শিক্ষা পেয়েছি যেটা আমি জানি না আমি চাকরি করলে পেতাম কি, শুধু চাকরি থেকে পেতাম কিনা। প্রচুর ভালো বন্ধু পেয়েছি,
হ্যাঁ, এবং এমন বন্ধু যে মানে ওর শারীরিক সমস্যার সময় আমি দেখেছি আমার আত্মীয় স্বজন না যত গেছে তার অনেক অনেক গুণ বেশি হসপিটালে আমার ওই বন্ধুরা, আমার এই বিজনেসের কলিগরা তারা এসে হাজির হয়েছে এবং যে কোনো প্রয়োজনে তারা আমাদের পাশে থেকেছে সব সময়। হ্যাঁ, তো এইটা কিন্তু আমি বিজনেসটা না করলে শুধু চাকরি করে পেতাম না। হ্যাঁ, এবং তার সাথে অনেক সম্মান পেয়েছি, সারা পৃথিবী ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি এবং বহু বয়স্ক মানুষ আমাদের থেকে অনেক সিনিয়র তারা আমাদের অর্গানাইজেশনে এসছে এবং তারাও যখন সফল হয়েছেন আমরা তাদের সাথে একসাথে মিলে বিদেশে আনন্দ করেছি, তারাও আমাদের সাথে গল্প করেছে, আনন্দ করেছে এবং তাদের সেই হাসি মুখ দেখে আমাদের মনে হয়েছে যে এই বিজনেসটা সত্যি সত্যি সার্থক। আবার এরকম মানুষও দেখেছি যারা প্রথম মানে প্লেনে চড়ছে, ফ্লাইটে চড়ছে, হ্যাঁ, এবং তারা বাচ্চা নিয়ে গেছে, তারা জানেই না কোথায় গিয়ে বোর্ডিং পাস নিতে হয়, কি করতে হয়। আমরা তাদের স্টেপ বাই স্টেপ ধরে ধরে বলেছি এইটা করো ওইটা করো এবং তাদের যে সেই হাসিটা, মানে তাদের যে আনন্দটা, তারা যখন বলছে যে আমরা প্লেন একমাত্র আকাশে উঠতে দেখেছি আজকে প্রথম, তোমাদের জন্য, তোমাদের ব্যবসাটা শুরু করেছিলে বলে আমরা এই অর্গানাইজেশনে আসতে পেরেছি তোমাদের, আজকে আমরা বিদেশে যাচ্ছি, আজকে আমরা এত টাকা রোজগার করতে পারছি এই বিজনেস থেকে। তখন কিন্তু মনটা আনন্দে ভরে গেছে, তখন মনে হয়েছে যে এই বিজনেসটা শুধুমাত্র কিন্তু নিজেদের ভালো থাকা, ভালো রোজগার করার জন্য নয়, অনেক মানুষকে হেল্প করা যাতে করে তারাও ভালো থাকতে পারে, তারাও রোজগার করতে পারে। এবং ফাইনালি বলি যে আমি অনেক মানুষকে দেখি, অনেক বয়স্ক মানুষ যারা একটা সার্টেন এজের পর তখন আর তাদের কিছু করার থাকে না, তাদের চাকরি শেষ হয়ে গেছে বা তাদের প্রফেশন কমপ্লিট হয়ে গেছে, তখন না তারা বড্ড একা হয়ে যায়, তাদের আর নতুন করে কিছু করার থাকে না। কিন্তু এই বিজনেসটার মজা হচ্ছে যতদিন পর্যন্ত একটা মানুষ বাঁচবে ততদিন পর্যন্ত তার সামনে কিন্তু একটা গোল আছে এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য কিন্তু সে লড়ে যাবে। যেমন আমরাও যতদিন বাঁচবো ততদিন কিন্তু আমাদের সামনে একটা গোল আছে, একটা গোল অ্যাচিভড হবে তো নেক্সট গোল সেট হবে এবং নেক্সট গোল অ্যাচিভ হবে তো নেক্সট গোল সেট হবে অ্যান্ড সো অন। এইভাবে গোলস আফটার গোলস আমরা এগিয়ে যাব এবং সেইটার জন্যই এক্সাইটমেন্ট। এবং আরও বেশি এক্সাইটমেন্ট এই কারণে যে এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং অ্যামওয়ে বিজনেস যে রেটে গ্রো করছে, তাতে এই বিজনেসটা আর কয়েক বছরের মধ্যে কোন জায়গায় পৌঁছে যাবে এবং তার যদি আমাদের বিজনেসও কোন জায়গায় পৌঁছে যাবে সেটা ভাবি যখন, তখন আমরা আরও বেশি এক্সাইটেড হই, আরও বেশি মোটিভেটেড হয়ে কাজ করি। এবং একটা জিনিস আমি বলবো যে মানে জীবনে যাদের স্বপ্ন অনেক বড় থাকে না, তারা কিন্তু জীবনে কখনো একা হয় না। হ্যাঁ, তাদের সাথে সবসময় মানুষ তাদের ঘিরে থাকে, তাদের স্বপ্নই অন্য মানুষকে অ্যাট্রাক্ট করে। তো আমি সবাইকেই বলবো বিজনেসটা মন দিয়ে শুনুন, মন দিয়ে বুঝুন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, কাম জয়েন আস।